হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি যেহেতু ৮ অধ্যায় শিখাচ্ছিলাম, তো এটা হচ্ছে ৮ অধ্যায়ের ৩ নম্বর সৃজনশীল আমি দেখাবো। 2টা সৃজনশীল অলরেডি দেখাইছি, 2টা নিয়মের। আরেকটা নিয়মের দেখাইলি বলতে পারেন ৮ অধ্যায় শেষ। এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এই কোশ্চেনটা আমি আপনাদেরকে সলভ করে দেখাবো। এই 3টা মাত্র সৃজনশীল করলে আপনারা ৮ অধ্যায়টা পেরে যাবেন। বাকিগুলো আপনাদের নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। এগুলো আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, এতে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা দেখেন, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে গ্লোরি লেদার লিমিটেড 2010 সালের 1 মার্চ তারিখে 2 লক্ষ টাকা দিয়ে একটি প্ল্যান্ট ক্রয় করে। এখানে প্ল্যান্ট বলতে বোঝানো হয়েছে একটা সম্পদকে আর কি, যা 1 এপ্রিল 2010 সালে 50,000 টাকায় সংস্থাপন করা হয়, মানে মেরামত করা হয় আর কি। এটা মেরামত করা হয় কত সালে? 2010 সালেই 1 এপ্রিল। তার মানে বুঝতে হবে যেই প্ল্যানটা আপনি ক্রয় করছেন এটা হবে 1 এপ্রিলে, এইভাবে হিসাব করবেন। তারপর এখানে কি বলছে? 1 জানুয়ারি তারিখে একটি হিটিং মেশিন ক্রয় করে, যার ক্রয় মূল্য ছিল 1 লক্ষ টাকা। তার মানে 1 এপ্রিল আবার সে কী করে? একটা হিটিং মেশিন ক্রয় করে। তারপর কি বলছে? উভয় সম্পত্তির আয়ুষ্কাল ছিল 10 বছর। ভগ্নাবশেষ মূল্য অনুমান করা হয়েছিল যথাক্রমে 20,000 টাকা ও 5,000 টাকা। মানে 2000 ভগ্নাবশেষ মূল্য আর কি দুইটার উপর। একটা হচ্ছে প্ল্যান্টের উপর 20,000 টাকা, আর হচ্ছে যে হিটিং মেশিন ছিল যেটা হচ্ছে 1 জুলাইতে কিনে, ওইটা হচ্ছে 5,000 টাকা। এইভাবে মূলত নির্ণয় করছে। ক নম্বরে বলছে যে প্রথম 2 বছরের অবচয়ের তালিকা প্রস্তুত করো। আর এখানে একটা নোট লিখছে যে কোম্পানি 20% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় সিদ্ধান্ত নিয়েছে। তার মানে অবচয়ের হারটা আমাদের নির্ণয় করে দেই আছে। যদি কখনো অবচয়ের তালিকা নির্ণয় করতে বলে তাহলে অবচয়ের হারটা অবশ্যই লাগে। তা আমি যেভাবে শিখেছি ওইভাবে আপনারা অঙ্কটা করবেন। আচ্ছা, তো অঙ্কটা আমি করে দেখে আপনাদের জন্য সহজ হবে। প্রথম 2 বছরের অবচয় তালিকা প্রস্তুত করতে বলছে। তো প্রথম 2 বছরের অবচয় তালিকাটা আমরা প্রস্তুত করে দেখাই। আচ্ছা, এটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা ছক আঁকতে হবে। তো ছকটা এঁকে দেখাচ্ছি আমি আপনাদেরকে। এখানে লিখবেন যত নং থাকবে তত নং প্রশ্ন উত্তর, তারপর লিখবেন ক। যেহেতু বলছে প্রথম 2 বছর অবচয় তালিকা নির্ণয়, তো এখানে লিখবেন অবচয় তালিকা নির্ণয় করা হলো। অবচয় তালিকা নির্ণয়। আচ্ছা, অবচয় তালিকা নির্ণয় করার জন্য আপনাকে অবশ্যই ছক আঁকতে হবে, যেহেতু প্রথম 2 বছরের জন্য বলছে। এখানে ঘর হবে 3টা, উপরে টাইটেল লিখতে হবে, আর 2 বছরের জন্য 2টা। এই 3টা ঘর মাথায় রাখবেন। আচ্ছা, আমি যে নিয়মে শিখি ওই নিয়মটা আপনারা মাথায় রাখবেন। বইতে বা গাইডে বিভিন্ন ধরনের নিয়ম দেয়া থাকে, এখানে যে নিয়মে শিখাবো ওই নিয়মটাই ফলো করবেন। এই নিয়মগুলোই বেশিরভাগ এসে থাকে। প্রথম হবে বছর শুরুর ক্রয় মূল্য, তারপর হচ্ছে অবচয়ের হার, অবচয়, পুঞ্জীভূত অবচয়, আর হচ্ছে আয়ুষ্কাল। আচ্ছা, প্রথমটা হয় বছর শুরুর ক্রয় মূল্য। লিখবেন এখানে বছর শুরুর ক্রয় মূল্য, অবচয়ের হার, তারপরে অবচয়, পুঞ্জীভূত অবচয়। আগের 2টা ক্লাস যারা করেন নাই এই চ্যাপ্টার 8-এ তারা অবশ্যই করে নেবেন। পুঞ্জীভূত অবচয়, বছর শেষের ক্রয় মূল্য। তাহলে আপনাদের জন্য এই 3 নম্বর ক্লাসটা সহজ হবে। আচ্ছা, যেহেতু এখানে বলছে দেখেন 2010 সালে কিন্তু প্রস্তুত করছে,
2010 সালে কিন্তু প্ল্যানটা ক্রয় করে 2010 সালে, এবং প্রথম 2 বছর তেল কত কত হবে 2010 2011। তো এইগুলো আমরা লিখবো এখানে 2010 2011, এই 2 সালেটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে ক্রয় মূল্যটা লেখা লাগে প্রথম বছর 2010 সালের ক্রয় মূল্য কত, মানে প্ল্যান্টের ক্রয় মূল্যটা কত, 2 লক্ষ না, 2 লক্ষ টাকা হবে না, এটা হবে সংস্থাপন ব্যয় যোগ করে, তার মানে 2,50,000 টাকা হবে প্রথম প্ল্যান্টের ক্রয় মূল্য। 2010 সালে প্ল্যান্টের ক্রয় মূল্য মানে বছরের শুরুর ক্রয় মূল্য কত হবে 2,50,000 টাকা। আমি শুরুর ক্লাস আলোচনা করছি, আপনারা দেখে নেবেন কীভাবে হইলো এই টাকাটা। এটা লিখবেন না, ক্রয় মূল্য হবে কত, এই সংস্থাপন ব্যয় আনুষঙ্গিক যে সকল খরচ আছে ওইগুলো যোগ করে তারপর ক্রয় মূল্যটা বসানো লাগে। তো 2,50,000 টাকা হবে, বছর শুরুর ক্রয় মূল্য হচ্ছে 2,50,000 টাকা। আচ্ছা একটু খেয়াল করেন, এটা কিন্তু 12 মাসের হিসাব না, এখানে বলছে মার্চ থেকে যদি আপনি হিসাব করেন তাহলে হবে না, আপনার এপ্রিল থেকে হিসাব করতে হবে। এপ্রিল থেকে ডিসেম্বরে যেহেতু হিসাবটা শেষ হয়ে গেছে, যে ডিসেম্বর হিসাবটা সমাপ্ত হয়, তার মানে এপ্রিল থেকে আপনাদের হিসাব করতে হবে। যেহেতু এপ্রিলে নতুন করে আবার সংস্থাপন করা হয়, মানে মেশিনটা মেরামত করে আবার নতুন করে ঠিক করা হয়। তো মেশিনটা চালু হয় কত তারিখ থেকে, 1 এপ্রিল থেকে। তো এপ্রিল ধরেন, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, কয় মাস হয় 9 মাস হয়। এপ্রিল ধরতে হবে কেন, কারণ এপ্রিলের 1 তারিখ, তার মানে এপ্রিল মাস ধরতে হবে। যদি 31 এপ্রিল বলতো তাহলে আমরা এপ্রিল ধরতাম না, মে থেকে শুরু করতাম, মে থেকে শুরু হইলে 8 মাস হতো। যেহেতু 1 এপ্রিলে মেশিনটা মেরামত করে বা সংস্থাপন করে, এখানে 1 এপ্রিলটা ধরতে হবে, মার্চ ধরবে না। মার্চে ক্রয় করে বাট মেরামত করে কত তারিখে, এপ্রিলে, তার মানে এপ্রিল থেকে হিসাবটা হবে। এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 9 মাস। তার মানে এখানে আমাদের যে মেশিনের ক্রয় মূল্যটা হবে এটা ব্র্যাকেটে লিখে দিবেন, সময়টা 9 মাস, 9 মাস উল্লেখ করে দিবেন এখানে। পরবর্তীতে অবচয়ের হারটা কিন্তু এখানে উল্লেখ করেই দিছে, দেখেন এখানে অবচয়ের হার বলছে 20%, এখানে উল্লেখ করেই আছে। তো এখানে 20%ই লিখবেন, এখানেও 20% হবে, এখানেও 20% হবে। আচ্ছা, তো অবচয়টা কিভাবে নির্ণয় করবেন, 2,50,000 টাকার ওপর 9 মাস করে প্রথমে পার্সেন্টেজ করবেন। যেহেতু 9 মাস আছে, ওই 9 মাসের কাজটা দেখাবো। তো প্রথমে যে পার্সেন্টেজটা আছে ওই পার্সেন্টেজ করবেন। পার্সেন্টেজটা কীভাবে করবেন, ধরেন এই যে 2,50,000 আছে না, এই 2,50,000 ইন্টু 20/100, এইভাবে মূলত পার্সেন্টেজ করা হয়। 20% নির্ণয় করবেন। তো 2,50,000 ইন্টু 20/100, বা ডিরেক্টও পার্সেন্টেজ করতে পারেন, 50,000 টাকা হয়। 20% হয় 50,000 টাকা। তারপর এটা কি বলছে, 9 মাস বলছে, 9 মাস। তাহলে যত মাস বলবো তত দেয়া গুণ 12 দেয়া ভাগ, যত মাস বলবো। 6 মাস যদি বলতো, 9 মাস কীভাবে হইলো এটা তো আমি দেখাইলামই। এই 50,000 টাকার ওপর কি হবে, 9 দিয়া গুণ 12 দিয়া ভাগ। যদি 6 মাস বলতো 6 দিয়া গুণ 12 দিয়া ভাগ, যদি 3 মাস থাকতো 3 দিয়া গুণ 12 দিয়া ভাগ। আশা করি বুঝতে পারছেন। তো এটাকে 9 দিয়া গুণ 12 দিয়া ভাগ দিতে হবে, 37,500 টাকা আসে। এই 37,500 টাকা হচ্ছে অবচয়। তো আপনারা জানেন যে প্রথম বছরে অবচয় যা হয়, পুঞ্জীভূত অবচয় সেই টাকাটাই হয় 37,500। অবশ্যই প্রথম 2টা ক্লাস দেখে নেবেন এই অধ্যায়ের উপর, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। এই ক্লাসটা দেখলে আপনার 8 অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। পরবর্তী অধ্যায় আমরা শুরু করব পরবর্তীতে। 2,50,000, 2,50,000 এখন বছর শেষের ক্রয় মূল্যটা কত হবে, এই যে 2,50,000 টাকা আছে এটা থেকে অবচয় বিয়োগ করতে হবে। অবচয় বিয়োগ আপনারা নিয়ম জানেন, যদি প্রথম 2টা ক্লাস দেখে থাকেন তাহলে নিয়মটা বুঝবেন। অবচয় বিয়োগ করতে হবে 37,500 থাকে 2,12,500। আশা করি বুঝতে পারছেন, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। 2010 সালের নিয়মটা এটা, 2010 সালে এটা তো ছিল প্রথম যন্ত্রপাতির, এইটা কিন্তু ছিল প্রথম প্ল্যান্টের বা যন্ত্রপাতির ক্রয় মূল্য। বাট এই যে দ্বিতীয়তে যে আবার 1 জুলাইতে আবার কি করছে, হিটিং মেশিন ক্রয় করছে। কত তারিখে ক্রয় করছে, এই 1 জুলাইতে 2010 সালেই কিন্তু ক্রয় করা হয়েছে। তো এটা তো আমরা প্রথমটা নির্ণয় করলাম। 2010 সালে আবার আরেকটা হিসাব হবে, সেটা কিসের হিসাব, 1 জুলাইয়ের হিসাব করে আমাদের করতে হবে। এটা হচ্ছে 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকা আপনাদের গণায় ধরতে হবে এখানে। এই 2010 সালে আবার কি করতে হবে, 1 লক্ষ টাকা বসাতে হবে এখানে, 1 লক্ষ টাকা। এটা কিন্তু বলছে 1 জুলাই, একটু খেয়াল করেন, এখানে বলছে কি 1 জুলাই, তার মানে জুলাই থেকে হিসাব করবেন, 1 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। জুলাই 1 তারিখ যেহেতু জুলাই ধরতে হবে,
জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস হয়। 6 মাসের ওপর সেম ওইটার মতনই 6 মাসের ওপর ধরতে হবে। তো 20% করবেন এটার উপর, 1 লক্ষ টাকার উপর প্রথমে 20% করবেন। 20% করার পর 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ দিবেন, এই যে এটার মতনই। তো 1 লক্ষ টাকার উপর 20% করলে আসে 20,000, 20,000কে 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ দিলে আসে 10,000, এই যে 10,000। তো মোট অবচয় কত হলো? মোট অবচয় হয়েছে 37,500 আর হচ্ছে 10,000, তাহলে এখানে টোটাল আপনারা লিখতে পারেন 47,500, 47,500 হবে এটা। তাহলে এখানে বিয়োগ হবে কত? এখানে তাহলে বিয়োগ, তো বছরের শেষের ক্রয় মূল্যটা বসাবেন না এখানে। তো এখানে বিয়োগ হবে কত? বিয়োগ হবে আপনার 3,50,000 থেকে, দুইটা যোগ করেন, দুইটা যোগ করলে আসে 3,50,000। 2010 সালের টাকাটা আর 2010 সালের অবচয় টাকাটা, এটা একসাথে করে বিয়োগ করে দিবেন। তার মানে 2,50,000 যোগ হচ্ছে 1 লক্ষ, 3,50,000 বিয়োগ হবে কত? 37,500 আর 10,000, 47,500। তাহলে থাকে 3,02,500। এই টাকাটাই এখানে বসাতে হবে। এটা হচ্ছে বছর শেষের ক্রয় মূল্য। আশা করি বুঝতে পারছেন। তো এখানে 2011 সালেরটা নির্ণয় করতে বলছে, বাট এখানে 2011 সালের কোনো যন্ত্রপাতি ক্রয় করা হয় নাই, কিছুই ক্রয় করা হয় নাই। যদি ক্রয় করা হতো তাহলে তো এটা লিখতামই, যেহেতু ক্রয় করা হয় নাই তার মানে এইটি হবে কি, এইটি 2011 সালের ক্রয় মূল্য হবে, বছর শুরুর ক্রয় মূল্য এইটি 500। যদি এখানে 2011 সালের কথা উল্লেখ থাকতো সেক্ষেত্রে ওইটাও হতো এবং এইটাও হতো। আশা করি বুঝতে পারছেন। মানে 2011 সালেও যদি যন্ত্রপাতি ক্রয় করে থাকতো বা কোনো একটা সম্পত্তি ক্রয় করে থাকতো তাহলে ওই হিসাবটা এখানে বসতো, আর এই যে যেটা আসছে না ওইটাও হিসাব অনেকটা এইটার মধ্যে, যে এটা যেরকমভাবে কাজ করছে না একসাথে, ওইটা এরকমভাবে একসাথে কাজ হতো। মানে এটা তো আসবেই, বছরের শেষের ক্রয় মূল্যটা অবশ্যই আসবে। শুরুর ক্রয় মূল্য যদি দেওয়া থাকতো তারপর আসতো, এটাও আসতো, ওই 2011 সালেরটাও আসতো। যেহেতু 2011 সালটা নাই, শুধু এটার উপরে 20% করেন। তো এটা হচ্ছে 1 বছরের, কারণ এখানে কোনো মান্থ উল্লেখ করা নাই, তার মানে এটা 1 বছরের হবে। এটা মাথায় রাখবে। আর 1 বছর এটা সাইডে লিখা লাগে না, শুধু 6 মাস 9 মাসে এগুলো উল্লেখ করা লাগে, 1 বছর উল্লেখ করতে হবে না। তো 3,02,500-র ওপর 20% করেন, ডিরেক্ট 20% করলে আসে 60,500। তো এখন আর যোগ করবেন, এই অবচয় এই পুঞ্জীভূত অবচয় এই দুইটা যোগ করবেন, এই দুইটা যোগ করবেন। এখানে ছিল 47,500, 47,500 আর হচ্ছে 60,500 যোগ করলে আসে 1,08,000। এখন বিয়োগ করবেন কোনটা? এই যে 3,50,000 থেকে বিয়োগ করতে হবে অবচয়। অবচয় বিয়োগ করছি কিন্তু আমরা, পুঞ্জীভূত অবচয় বিয়োগ করি না। প্রথমটা অবচয় যা থাকে পুঞ্জীভূত অবচয় তাই থাকে, এই কারণে অবচয় বিয়োগ করছি। এটার ক্ষেত্রে অবচয় বিয়োগ হবে। তো অবচয় 3,02,500 বিয়োগ হচ্ছে অবচয়, অবচয় হচ্ছে 60,500, বিয়োগ করলে আসে বছর শেষের ক্রয় মূল্য হবে 2,42,000। এটি হচ্ছে অ্যান্সার আপনাদের। আশা করি বুঝতে পারছেন। অবচয় তালিকা নির্ণয় করতে বলছে যেহেতু, এইভাবে মূলত অবচয় তালিকা নির্ণয় করা হয়। খ নাম্বারটা দেখি কি বলছে। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে আমাকে কোশ্চেন করবেন, আমাকে মেসেজ দিলে আমি বুঝিয়ে দেব। প্রথম 2 বছরের প্ল্যান্ট ও মেশিন হিসাব প্রস্তুত করতে বলছে। প্ল্যান্ট ও মেশিন হিসাব, এটা কিন্তু একটা হিসাব, দুইটা হিসাব না। প্ল্যান্ট আর মেশিন একই কথা। তো এখানে প্ল্যান্ট আর মেশিন হিসাব প্রস্তুত করতে বলছে প্রথম 2 বছরের। তারপরে বলছে গ নম্বর অবচয় আর পুঞ্জীভূত অবচয় নির্ণয় করতে। তো প্ল্যান্ট ও মেশিন হিসাব প্রস্তুত করা বলতে খতিয়ান করতে বলছে প্ল্যান্ট ও মেশিন হিসাবের। তো খ নম্বর আপনি লিখতে পারেন, যেই নাম ওই নামটা উল্লেখ করবেন, গ্লোরি লেদার লিমিটেড। গ্লোরি লেদার লিমিটেড এর মেশিন, প্ল্যান্ট ও মেশিন হিসাব, প্ল্যান্ট ও মেশিন হিসাব। এটা কিন্তু খতিয়ান করতে হবে আপনাদের চলমান যে ছকে, যেই ছক ইচ্ছা ওই ছক উল্লেখ করে করতে পারেন, বাট আমি সাজেস্ট করবো আপনাদের চলমান যে ছকে করার জন্য। চলমান যে ছকে করলে অঙ্কটা ইজিলি আপনি মিলাতে পারবেন। 2 বছরে যেহেতু বলছে আমরা ওই হিসাব করে করবো। চলমান যে ছকে ছকটা আপনারা দেখে নেবেন, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠার, ডেবিট হবে আর এখানে
ক্রেডিট টাকা, এখানে জের হবে, ডেবিট জের ক্রেডিট জের। আচ্ছা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটা জের বা ব্যালেন্স যেইটি লিখেন, আমি জের লিখলাম, এখানে ডেবিট ব্যালেন্স, এখানে হবে ক্রেডিট ব্যালেন্স। আচ্ছা, যেহেতু প্ল্যান্ট ও মেশিন হিসাবের কথা বলছে, তো প্ল্যান্ট ও মেশিন হিসাব আমাদের দেখতে হবে কত টাকা আছে। তো এখানে দেখেন আপনারা 2010 সালে কিন্তু উল্লেখ আছে প্ল্যান্ট ও মেশিন হিসাব কত, 3,50,000 টাকা কিন্তু উল্লেখ আছে। 3,50,000 টাকাই বারবার রিপিট হতে থাকবে, এই 3,50,000 টাকাই। কীভাবে 3,50,000 হলো? টোটাল 2010 সালে টোটাল কত হয়েছে মেশিন হিসাব, এখানে হয়েছে 50,000, সরি এখানে হয়েছে 2 লক্ষ এবং সংস্থাপন করছে 50,000, 2,50,000। এখানে আবার মেশিন কিনছিল 1 লক্ষ, তাহলে দুইটা মিলে কত হইলো? 3,50,000 না? এই 3,50,000ই 2 বছর রিপিট হবে, মানে 2010 সালে হবে 3,50,000, 2011 সালে হবে 3,50,000। তো আমি বলছিলাম যে কয়েকটা জাবেদা করা লাগে, 3টা মাত্র জাবেদা: মেশিন ডেবিট, ব্যাংক ক্রেডিট, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তো প্রথম জাবেদা আর যদি হিসাব করি আমরা, তাহলে প্রথম জাবেদা কি হয়? মেশিন ডেবিট আর হচ্ছে ব্যাংক ক্রেডিট, ব্যাংক ক্রেডিট। তো এখানে কি হিসাব করতেছি? মেশিন হিসাব, তার মানে মেশিন হিসাব ডেবিট না ক্রেডিট ওই অনুযায়ী হবে। তো বিপরীত এন্ট্রির নাম কি? ব্যাংক হিসাব। তো এটা খতিয়ানের নিয়ম, আপনারা অবশ্যই দেখে নেবেন। যারা প্রথম দ্বিতীয় ক্লাস দেখেননি অবশ্যই ভালো করে দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য এগুলো ক্লিয়ার লাগবে, না হলে একটু সমস্যা হবে। তো প্রথমটা ছিল হচ্ছে এপ্রিলের 1 তারিখ, যেভাবে আছে ওইভাবেই এপ্রিলের 1 তারিখ, যেহেতু সংস্থাপন সহ বলছে তাহলে হবে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব কেন লিখলাম? বিপরীত এন্ট্রির নাম, মেশিন হিসাব যেহেতু প্রস্তুত করতেছি, বিপরীত এন্ট্রির নাম ব্যাংক হিসাব। যদি ব্যাংক হিসাব প্রস্তুত করতাম, বিপরীত এন্ট্রির নাম হতো মেশিন হিসাব, এখানে লিখে দিতাম। তো যেহেতু মেশিন হিসাব প্রস্তুত করতে, মেশিন হিসাব ডেবিট না ক্রেডিট ওইটা দেখার বিষয়। এটা হচ্ছে ডেবিট। কত টাকা বলছিল? প্রথমটা বলছে 1 এপ্রিলে 2.5 লক্ষ টাকা। এ দেখেন, খেয়াল করেন, এই যে 50,000 টাকা আর হচ্ছে এই 2 লক্ষ টাকা, দুইটা মিলে হয়েছে 2.5 লক্ষ টাকা। এখন এখানে 2.5 লক্ষ টাকা লিখতে হবে ডেবিটের করে, কারণ মেশিন ডেবিট। এই 2,50,000 টাকা প্রথমটা যেহেতু ডেবিট ব্যালেন্স, পরেরটাও কী হবে? ডেবিট ব্যালেন্স হবে, 2,50,000 টাকা। যদি এটা ক্রেডিট হতো, সবগুলো ক্রেডিট ব্যালেন্স হতো। তারপরে সেম সালেই আবার জুলাইয়ের 1 তারিখে কিন্তু একটা মেশিন ক্রয় করে, এ দেখেন হিটার মেশিন ক্রয় করে এখানে জুলাইয়ের 1 তারিখে 1 লক্ষ টাকা দিয়ে। এই 1 লক্ষ টাকা কী হবে? এখানে অ্যাড হয়ে যাবে, সেম জাবেদা সেম, মেশিন ডেবিট, ব্যাংক ক্রেডিট 1 লক্ষ টাকা। তো এখানে কী হবে? বিপরীত এন্ট্রির নাম হচ্ছে ব্যাংক হিসাব। বইতে নগদানও থাকতে পারে, আপনারা বুঝে নেবেন, নগদান বা ব্যাংক হিসাব যেইটাই লিখেন। 1 লক্ষ টাকা, এটাও ডেবিট হয়েছে। ডেবিট যেহেতু মেশিন, তো মেশিন হিসাব যেহেতু প্রস্তুত করতেছি, এই কারণ ডেবিট। এখন ব্যালেন্স আছে ডেবিট, টাকাও আছে ডেবিট, ডেবিটে যোগ হয়, তার মানে 3,50,000 টাকা। এ হচ্ছে 2010 সালেরটা শেষ। 2011 সালটা কীভাবে করবেন? সেম এই জায়গায় 2011 লিখবেন, তারপর লিখবেন জানুয়ারি 1, কারণ পরবর্তী বছরে যে জানুয়ারি হয়ে যাবে, পরবর্তী বছরের তারিখ উল্লেখ নাই বা সাল উল্লেখ নেই, তার মানে এটা জানুয়ারি হয়ে যাবে। সেম যাবে ব্যাংক, মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হবে কত? 3,50,000 সব সময়। যদি বলে 3 বছরে, তাহলে 2012 সালেও কী হতো? জানুয়ারি 1 লিখে 3,50,000 টাকায় আপনার লিখতে হতো। ব্যাংক হিসাব লিখে এখানে লিখতে হবে কত? ডেবিট ব্যালেন্স 3,50,000 টাকা, আর এখানেও লিখতে হবে ডেবিট 3,50,000 টাকা। বলতে পারেন যে এটা কেন যোগ হলো না? যোগ হবে না, কারণ এটা হচ্ছে 2010 সালে, এটা হচ্ছে 2011 সালে। এই কারণে এই যোগ হয় শুধু পুঞ্জীভূত অবচয় নির্ণয় করতে গেলে, এটা আমরা গ নম্বরে বুঝবো। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখানে ব্যাংক হিসাব কেন হলো? কারণ এই যে বিপরীত নীতির নাম ব্যাংক হিসাব, জাবেদা তো একই, মেশিন ডেবিট, ব্যাংক ক্রেডিট, শুধু টাকা চেঞ্জ। যদি 2012 সালেরও বলতো, সেম জাবেদা হইতো, সেমভাবেই কাজ হইতো, ওইটাও 3,50,000 টাকাই হইতো। আশা করি বুঝতে পারছেন। যদি 4 বছরে বলতো, 2013 সালের সেম জাবেদে হইতো, সেম টাকাই বসতো, মানে এটি রিপিট হতে থাকবে, এটি বারবার কী হতে থাকবে? রিপিট হতে থাকবে। এইভাবেই মূলত মেশিন হিসাব বা প্ল্যান্ট হিসাব প্রস্তুত করা হয়। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখব গ নাম্বারটা। আচ্ছা, গ নাম্বারটা দেখব। দেখেন গ নাম্বারে কী বলছে এখানে?
গ নাম্বারে বলছে প্রথম 2 বছর অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করতে। আচ্ছা, পুঞ্জীভূত অবচয়ের সাথে কিন্তু প্ল্যান্ট ও মেশিন হিসাব আছে, এটা যাবে এইভাবে, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয়, প্ল্যান্ট ও মেশিন হিসাব ক্রেডিট। তো প্ল্যান্ট ও মেশিন হিসাব পুঞ্জীভূত অবচয় হয়েছে প্ল্যান্ট ও মেশিন হিসাবের সাথে, এই কারণে এটা উল্লেখ করা লাগে হাইফেন দেয়া, তার মানে এটার সাথেই। তো এই কারণে আমরা অবচয় হিসাব প্রস্তুত করব, ফার্স্ট অফ অল অবচয় হিসাবটা প্রস্তুত করব। তো এখানে লিখতে পারেন যে গ্লোরি প্রথমে উল্লেখ করতে হয়, পরে উল্লেখ না করলে হবে। আচ্ছা, যেহেতু গ নাম্বারটা করতেছি, গ্লোরি লেদার লিমিটেডের অবচয় হিসাব। আচ্ছা, যেহেতু অবচয় হিসাব আর হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করতে বলছে, এই কারণে আমরা 2টা ছক একসাথে এঁকে নিব আপনাদের সুবিধার্থের জন্য। এইভাবে এঁকে নেবেন। আচ্ছা, প্রথমটা হবে তারিখ, তারপরে হবে বিবরণ, জাবেদা পৃষ্ঠা, তারপরে হয় ডেবিট, এটা হবে ক্রেডিট। একসাথে কিন্তু 2টা ঘর রাখতেছি, এরকম দেখে নেবেন আপনারা। তারপর জের টেনে নেবেন, একটা হচ্ছে ডেবিটের জের, আরেকটা হচ্ছে ক্রেডিটের জের বা ব্যালেন্স যেটি বলেন। এটা ছিল অবচয়, এটা পুঞ্জীভূত অবচয় দিবেন, পুঞ্জীভূত অবচয় প্ল্যান্ট ও মেশিন লিখলে চলবে, শুধু মেশিন হিসাব। তারিখ, বিবরণ, এটা ছক আঁকতেই ভেজাল, তাছাড়া অঙ্ক একদম ইজিলি করা যায়। জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। আচ্ছা, এটা আমি লিখলাম না, এটা আপনারা তো জানেনই, এটা আপনারাই লিখে নেবেন এখানে, ঠিক আছে? একই সেম ছকই হয়, টাইম নষ্ট করতে চাই না। তো যেহেতু বলছে প্রথম 2 বছর 2010 সাল, এটা 2010 সাল, 2011 সাল। তো 2010 সালের আমি বলছিলাম জাবেদাগুলো বারবার আমি বলতেছি যে প্রথম 2টা ক্লাস দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য 3 নম্বর ক্লাসটা সহজ লাগবে। দেখেন, জাবেদা সম্পর্কে আলোচনা করেছিলাম, 3টা মাত্র জাবেদা। তো 1 নম্বরটা তো করে ফেলছি, অবচয়ের জাবেদা করতে হবে, যেহেতু অবচয় হিসাব প্রস্তুত করতে বলছে। অবচয়ের জাবেদা হচ্ছে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, আরেকটা জাবেদা হচ্ছে আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। যেহেতু অবচয় হিসাব ডেবিট হয়েছে, যেহেতু অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, তাহলে অবচয়ের বিপরীত হিসাবের নাম কি? পুঞ্জীভূত অবচয়। আর অবচয় হিসাব যেহেতু করতেছি, তাহলে অবচয় হিসাব ডেবিটের করে কত টাকা বসবে? এখন অবচয় হিসাব কোথায় পাবো? এই যে আমরা যে করছিলাম, মনে নেই ক নাম্বারে যে করছিলাম অবচয় 47,500 টাকা হয়েছে, এই যে 37,500 আর 10,000 2টা যোগ করে কি, এইভাবেই তো আমরা করছিলাম। হয়তো ছক চেঞ্জ ছিল, এই কারণে আমি নিজে খাতায় করে দেখাইছি, কিন্তু টাকার পরিমাণ কিন্তু সেমই বের হবে। 47,500 ছিল না অবচয়, এই 47,500 টাকাই হবে অবচয়। তাহলে এটা জাবেদা, 1 নম্বর জাবেদা ছিল কি? অবচয় ডেবিট, আর হচ্ছে কি পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তো বিপরীত তিনটির নাম কি? পুঞ্জীভূত অবচয়। অবচয় কিন্তু ডেবিট, এই কারণে ডেবিট করে টাকা বসবে, কারণ অবচয় হিসাব প্রস্তুত করতেছি। টাকা হবে কত? 47,500, এই 47,500ই হবে অবচয়ের টাকা। আচ্ছা, এটা ডিসেম্বর 31 হয় সবসময়, তারিখ না দিলেও চলে। পুঞ্জীভূত অবচয়, বিপরীত তিনটির নাম হচ্ছে পুঞ্জীভূত অবচয়, লিখলেই চলে। টাকা হবে 47,500, ডেবিট ঘরে কেন? কারণ অবচয় হিসাব ডেবিট, 47,500, ব্যালেন্সও 47,500 ডেবিট করে। যদি ক্রেডিট ব্যালেন্স হতো সব ক্রেডিট হতো। এই যে আপনার হচ্ছে একটা জাবেদা শেষ, দ্বিতীয় জাবেদা হবে আয় সারাংশ ডেবিট, আয় সারাংশ ডেবিট আর অবচয় ক্রেডিট, অবচয় ক্রেডিট। টাকা কিন্তু 47,500। তো এখানে কী হিসেবে? আয় সারাংশ ডেবিট হয়েছে, তার মানে অবচয় ক্রেডিট হয়েছে। বিপরীত এন্ট্রির নাম আয় সারাংশ, 31 ডিসেম্বর লিখলেই চলবে। আয় সারাংশ, বিপরীত এন্ট্রির নাম আয় সারাংশ, যে হিসাব করবেন ওই হিসাবের বিপরীত এন্ট্রি। তো এখানে কিন্তু অবচয় হিসাব ক্রেডিট হয়েছে, যার কারণে ক্রেডিট ঘরে টাকা বসবো কত? 47,500। এই যে ক্রেডিট ঘরে 47,500 বসান। এখন আপনি 47,000, এটা আছে ডেবিটে, এটা আছে ক্রেডিটে। আমি বলছিলাম যে ডেবিটে যোগ হয়, ক্রেডিটে যোগ হয়, ক্রেডিটে বিয়োগ হয়, ক্রেডিটে বিয়োগ হয়। তো এটা ডেবিটে আছে, বিয়োগ দেন, ব্যালেন্স থেকে এটা বিয়োগ দেন,
শূন্য থাকে, এই শূন্যটা এখানে দেখানো লাগে না, যার কারণে ফাঁকা রাখবেন। তারপর 2011 সালে চলে যাই। 2010 সালের কাজ ছিল এইটা। 2011 সালের কাজও সেমভাবেই হবে। পুঞ্জীভূত অবচয় বুঝতে পারছেন কীভাবে পুঞ্জীভূত অবচয়টা হলো। অবচয় সেম টাকাই 47,500, না সরি, এটার অবচয়টা আমাদের দেখতে হবে। এ দেখেন 2011 সালে অবচয় হয়েছে 60,500 টাকা, না তো এই 60,500 টাকাই হবে 2011 সালে অবচয়। অবচয় তো আমরা নির্ণয় করছিলামই 60,500। তো এটাও কি, যেহেতু ডেবিট ব্যালেন্স হয়েছে 60,500, এটাও 60,500। পরবর্তী দ্বিতীয় জাবেদার কি, আয় সারাংশ। 31 ডিসেম্বর আয় সারাংশ উল্লেখ করতে হবে। আয় সারাংশ কি 60,500, যেহেতু অবচয় ক্রেডিট সেই কারণে ক্রেডিট পাই 60,500। 60,500 বিয়োগ করলে, কারণ ক্রেডিটে বিয়োগ হয়, এই কারণে 0, এই কারণে ফাঁকা রাখবেন এখানে। এখন পুঞ্জীভূত অবচয়, এই ছকগুলো অবশ্যই মনে রাখবেন। পুঞ্জীভূত অবচয় জাবেদা কী হয়? পুঞ্জীভূত অবচয় জাবেদা এখানে উল্লেখ করেন। পুঞ্জীভূত অবচয় জাবেদা হয় অবচয় ডেবিট আর হচ্ছে কি পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এই যে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় কি একটে জাবেদা হয় পুঞ্জীভূত অবচয়ের ক্ষেত্রে। তো এখন পুঞ্জীভূত অবচয় যেহেতু করতেছি, পুঞ্জীভূত অবচয়ের বিপরীত এন্ট্রি নাম হচ্ছে অবচয় হিসাব। এই কারণে এখানে লিখবেন অবচয় হিসাব। অবচয় হিসাব। টাকা কত ক্রেডিট পাশে, যেহেতু পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এই কারণে ক্রেডিট পাশে টাকাটা বসিয়ে দেব। এই দেখেন পুঞ্জীভূত অবচয় কত টাকা। পুঞ্জীভূত অবচয়ের টাকা নেবেন না, অবচয়ের টাকাটা নিতে হবে। 47,500, দুইটা যোগ করলে 47,500। প্রথমটা কেন পুঞ্জীভূত অবচয় এক হয়েছে, প্রথম তারিখেরটা বা প্রথম বছরটা এক হয়, পরবর্তীটা আলাদা হয়ে যায়। তো প্রথম বছরে হবে কত 47,500। অবচয়ের টাকাটা নেবেন, নট পুঞ্জীভূত অবচয়। টাকা কিন্তু অবচয়ের টাকা হবে। এই কারণে এখানে কি হবে, এটা যেহেতু ডেবিট টাকা আর হচ্ছে এটা ক্রেডিট টাকা, আর এটা ডেবিট ব্যালেন্স আর হচ্ছে এটা ক্রেডিট ব্যালেন্স। আমি শর্টকাটে লিখে নিলাম, আপনারা এইগুলো লিখে নেবেন, বুঝে নেবেন। তো অবচয় এইসব কত টাকা, যেহেতু ক্রেডিট হয়েছে পুঞ্জীভূত অবচয়, যেহেতু পুঞ্জীভূত অবচয় করতেছে তার মানে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট হবে 47,500। এই ক্রেডিট পাশে 47,500, যেহেতু প্রথমটা যেহেতু ক্রেডিট হয়েছে, পরেরগুলো সব ক্রেডিট ব্যালেন্সে বসবে। এগুলো ডেবিট হয়েছিল দেখে সব ডেবিট ব্যালেন্স, এটা ক্রেডিট হয়েছে দেখে সব ক্রেডিট ব্যালেন্স। প্রথমটার উপর নির্ভর করে যে ব্যালেন্স কোথায় বসবে। এই যে 2010 সালে কাজ, আর কিন্তু কোনো জাবেদা নাই 2010 সালে। 2011 সালে আসি, যেহেতু প্রথম 2 বছর বলছে, এইটা অবচয় হিসাব সেম জাবেদা সেম, শুধু টাকা চেঞ্জ হবে। এখন টাকা কত বলছে 2011 সালে অবচয় 60,500 বলছে না, এটা 60,500 হবে ক্রেডিট পাশে, কারণ পুঞ্জীভূত অবচয় ক্রেডিট হয়েছে 60,500। এখন ক্রেডিটে যোগ হয় না, ক্রেডিটে যোগ করবেন। আমি বলছিলাম পুঞ্জীভূত অবচয়ের ক্ষেত্রে এই নিয়মটা ফলো করবেন, ক্রেডিটে যোগ করেন। এই 60,500 আর হচ্ছে 47,500 যোগ দিলে আসে 1,08,000। 1,08,000 ক্রেডিট ব্যালেন্স আসছে, এটি হচ্ছে অ্যান্সার পুঞ্জীভূত অবচয়। এই যে 1,08,000 দেখছেন মিলে যাবে। এটা 47,500 ছিল প্রথম বছর, এটা 1,08,000 ছিল। এই যে 47,500, এই যে 1,08,000 ক্রেডিট ব্যালেন্স। এইভাবে মূলত আপনাদের এই খতিয়ান করতে হয়। আশা করি বুঝতে পারছেন। তো দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ পদ্ধতি, এই অধ্যায়টা সহজ একটা অধ্যায়, মাত্র 3টা সৃজনশীল করাইছে। 3টা সৃজনশীল করলেই আপনারা এই অধ্যায়ের অঙ্কগুলো সলভ করতে পারবেন। এখন আপনাদের নিজে থেকে অঙ্কগুলো করতে হবে, অঙ্কগুলো করতে থাকবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন। তো হিসাব বিজ্ঞান ক্লাস আজকের মতো এখানেই। যাদের যাদের ফিন্যান্স প্রথম পত্র আছে তারা ক্লাসটা কন্টিনিউ করবেন, আর যাদের ফিন্যান্স নাই তারা আপনারা এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমি ফিন্যান্স ক্লাস নিব। ধন্যবাদ সবাইকে। ফিন্যান্স ক্লাসের জন্য অপেক্ষা করুন। আচ্ছা, ফিন্যান্স ক্লাসে গত ক্লাসে আমি আলোচনা করছিলাম এই 4টা সূত্র সম্পর্কে। আজকে এই কিস্তির সূত্রগুলো আলোচনা করব। দেখেন এখানে কিস্তির সূত্র উল্লেখ আছে কিভাবে। কিস্তির শুরুর ক্ষেত্রে আপনাদের যে সূত্রটা ইউজ করতে হবে, কিস্তিকে আমরা বুঝাই এ দিয়া, যেটাকে কিস্তির পরিমাণকে বোঝায়, আর বলতে সুদের হার বোঝায়, এন বলতে বছর, এইগুলো আপনারা জানছেন। তো কিস্তির শুরুর ক্ষেত্রে আমাদের যেই সূত্রটা ইউজ করতে হবে সেটা হবে পিবি ইকুয়াল এ সেকেন্ড ব্র্যাকেট, এখানে হবে 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর পাওয়ার অফ এন। এটা কিন্তু 1 প্লাস আর পাওয়ার অফ এন, তার মানে বোঝা যাচ্ছে 1 প্লাস আর পাওয়ার অফ এন, এটা হচ্ছে 1 ভাগ হয়েছে। তারপরে এই সম্পূর্ণটাকে ভাগ দিয়েছে আর দিয়ে, এই সম্পূর্ণটাকে আর দিয়ে ভাগ হয়েছে। পরবর্তীতে কী হয়েছে 1 প্লাস আর। এই সূত্রটা ইউজ করতে হবে আপনাদের কিস্তির শুরুর ক্ষেত্রে, উল্লেখ থাকবে যে কিস্তির শুরুর ক্ষেত্রে। পরবর্তীতে কি বলছে, এফ বি
ইকুয়াল এ সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আর পাওয়ার অফ এন মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে ভাগ হচ্ছে আর দিয়ে ভাগ দিতে হবে এই সংখ্যাটাকে। তারপর 1 প্লাস আর এটা উল্লেখ করতে হবে। কিস্তির শুরুর ক্ষেত্রে এই দুইটা সূত্র ইউজ করা হয়, সেটা হচ্ছে বর্তমান মূল্য আর হচ্ছে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে। একটা বলছে কিস্তির শেষের ক্ষেত্রে, শুরু বা শেষ কিছু বলা না থাকলে এটা ব্যবহার হবে। যদি কখনো কিস্তির শুরু বা কিস্তির শেষ এরকম কিছু বলা না থাকে, সেই ক্ষেত্রে আমাদের কিস্তির শেষের ক্ষেত্রে যে সূত্রটা আছে এই সূত্রটা ইউজ করতে হবে। আর কিস্তির শুরুর ক্ষেত্রে উল্লেখ থাকলে শুধু এটাই উল্লেখ হবে। আর যদি শেষ যদি বলা থাকে বা শুরু বা শেষ কিছুই বলা নাই, সেক্ষেত্রে আমাদের শেষের সূত্রটা ইউজ করবেন, আপনারা মনে রাখবেন। তো শেষের বর্তমান মূল্যের সূত্র হচ্ছে এ ইকুয়াল 1 মাইনাস 1 প্লাস আর পাওয়ার অফ এন ভাগ আর। একটু খেয়াল করেন, এই সূত্রটা আর এই সূত্রটা পুরা সেম, কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে শুধু এইটা দেয় নেই, 1 প্লাস আর উল্লেখ করেনি এখানে, 1 প্লাস আরটা উল্লেখ করা নাই, এতটুকুই পার্থক্য। এটার ক্ষেত্রেও সেম, যা আছে তাই, দেখেন যা আছে তাই, শুধু 1 প্লাস আরটা উল্লেখ করে নেই। তার মানে কিস্তির শুরুর ক্ষেত্রে শুধু 1 প্লাস আরটা উল্লেখ থাকবে, আর কিস্তির শেষের ক্ষেত্রে বা শুরু বা শেষ কিছু উল্লেখ না থাকলে এই 1 প্লাস আর এগুলো উল্লেখ হবে না। আশা করি বুঝতে পারছেন, এফবির ক্ষেত্রেও পিবির ক্ষেত্রেও। আর এখানে তো এগুলার মান দেয়া আছে। তারপর আমরা EIR এর সূত্র দেখব। আচ্ছা, এখানে EIR এর সূত্রটা নর্মালি 9-10 যেভাবে ছিল এইভাবেই 1 প্লাস আর বাই এম ভাগ এম মাইনাস 1 ইন্টু 100। এখানে আই বলতে বুঝাইছে, সরি এখানে আর বলতে বুঝেছি সুদের হার, আর হচ্ছে এম বলতে আপনারা তো এখানে জানেন যে এম এর মান কীরকম হয়। এম বলতে মাসিক, সাপ্তাহিক, দৈনিক, দ্বিমাসিক, দ্বিবার্ষিক এগুলা বোঝায়। 12, 32, 12 বলতে মাসিক বলে, সাপ্তাহিক বলে 52, দৈনিক বলে 365, দ্বিমাসিক বললে 6 হয়, ত্রৈমাসিক বলে 4, দ্বিবার্ষিক বলে 2 হয়। তো যারা শুরুরগুলা বুঝেন নেই বা শুরুর সূত্রগুলো দেখেন নেই, তারা অবশ্যই দেখে নেবেন। তো EIR বা EAR এর সূত্র এইভাবে হয়ে থাকে। আরেকটা বলছে যে আই এর সূত্র, যেটাকে আমরা বলি সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, এইটা হচ্ছে আই এর সূত্র হবে আই ইকুয়াল PNR। এখানে এন বলতে বছর, আর বলতে সুদের হার, আর পি বলতে বর্তমান মূল্য। এটা তো জানেন, এটার সূত্র হবে P ইন্টু N ইন্টু আর, মানে 3টা গুণ দিলেই এই সরল সুদের সূত্রটা বের হয়ে যাবে, উল্লেখই থাকবে। তারপর এখানে বলছে যে পিবি মানে সরল সুদের ক্ষেত্রে যদি পিবি নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে আই বাই আর, এখানে এ বাই আর, এখানে এ বলতে কিস্তির পরিমাণ, আর বলতে সুদের হার। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী পেজে আমরা দেখব কি লেখা আছে। আচ্ছা, পরবর্তী পেজে এখানে উল্লেখ আছে রুল 72-এর ক্ষেত্রে আর ইকুয়াল 72 ভাগ এন হবে। আর বলতে সুদের হার, এন বলতে বছর। আর এখানে আরেকটা সূত্র হবে এন ইকুয়াল 72 ভাগ আর। এরকম টাইপের দুইটা সূত্র ইউজ হয়ে থাকে রুল 72-এর ক্ষেত্রে। রুল 69-এর ক্ষেত্রে এটা হবে আর ইকুয়াল 0.35 যোগ 69 ভাগ এন, এইভাবে মূলত উল্লেখ করে দিবেন আপনারা। তারপরে এন ইকুয়াল 0.35 যোগ 69 ভাগ আর বলতে হচ্ছে সুদের হার, আর এন বলতে এইগুলো খুব কম থাকে। তারপর বলছে মোট মূল্য নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রগুলো ইউজ হয়ে থাকে। এই অঙ্কগুলো যখন আমি করাবো না, তখন আপনাদের জন্য খুব ইজি হবে। তো আপনারা অবশ্যই এগুলো মনে রাখবেন, এই সূত্রগুলো অবশ্যই মনে রাখবেন। নেক্সট ক্লাস থেকে আমরা এই সূত্র অনুযায়ী অঙ্কগুলো সলভ করাবো, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আশা করি। বুঝতে পারছেন? তো এই যে বছরের শুরুর কিস্তির ক্ষেত্রে ছক হবে এরকম, বছরের শেষের কিস্তির ক্ষেত্রে ছক হবে এরকম। ছকেরও কিছু কাজ আছে, এটা যখন আমরা অঙ্ক করাবো না, তখন আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্যগুলো ক্লাসে। নেক্সট ক্লাসে অবশ্যই আপনারা জয়েন করবেন, যেহেতু নেক্সট ক্লাসটা হচ্ছে আপনাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র আর হচ্ছে ICT, সেটা হচ্ছে রবিবার। অবশ্যই ক্লাসে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।